হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তোর কি ধারণা তুই গদগদ কণ্ঠে আমাকে নিজের অন্যায়ের ছাপ্পায় গিয়ে শোনাবি আর আমিও অমনি সব ভুলে তোকে মাফ করে দেব? তুই ইচ্ছে করেই করিস বা অজান্তে, তোর কারণে তো আমাকে আমার বোনটাকে হারাতে হয়েছে। রোদ, তোকে শাস্তি দিলে যেমন আমার বোনটাকে আমি ফেরত পাবো না, ঠিক তেমনি তোকে শাস্তি না দিয়ে ছেড়ে দিলেও তো আমার বোনটা ফেরত আসবে না। আমার বাচ্চাটাকে আমি মায়ের আদর, বাবার চিহ্ন দিয়ে একটু একটু করে সব দুঃখ কষ্ট থেকে আসলে বড় করেছি। সেই বাচ্চাটাকেই আমার হারাতে হয়েছে শুধুমাত্র তোর জন্য। রোদ, তোকে আমি তো মাফ করব না। রশ্মি আমার সামনে এসে মাফ করতে বললেও করতাম না। কেন জানিস? আমার পিচ্চিটাকে আমি নিজের চোখে সামনে তিলে তিলে কষ্ট পেতে দেখেছি। তোর জন্য অপেক্ষায় থাকতে থাকতে বাচ্চাটার চোখের নিচে কালি পড়তে দেখেছি। আমার কোলে মাথা রেখে নিজের সন্তানের মতো করে মানুষ করা বোনকে শেষ নিঃশ্বাসটা ফেলতে দেখেছি। রোদ, তোকে তো আমি ক্ষমা করব না কোনো দিনই, কিছুতেই না। তাসমিদের নাক মুখ দিয়ে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে। হাতে একটা পিস্তল সোজাসুজি রোদের দিকে তাক করে ধরে সামনের দিকে টলমল পায়ে এগিয়ে আসতে আসতে কথাগুলো বলছিল তাসমিদ। ভোর ভয়ে পিছন থেকে রোদের শার্ট খামচে ধরেছিল। রোদ ভোরকে আড়াল করে দাঁড়িয়ে সোজা তাসমিদের চোখের দিকে তাকিয়ে আছে। রোদ চায় না নিজের কোনো একটা বোকামির মাসুল ভুল করেও ভোরকে দিতে হোক। রোদ চেষ্টা করলেও হয়তো তাসমিদের হাত থেকে পিস্তলটা ছিনিয়ে নিতে পারবে, কিন্তু কাজটা ভোরের জন্য রিস্ক হয়ে যাচ্ছে দেখে অপেক্ষা করছে রোদ। তাসমিদের আরও কিছু তার সামনে এগিয়ে আসার অপেক্ষা, কিন্তু এর আগেই যদি লোকটা রাগের বশে গুলি চালিয়ে দেয়। তুই কি ভেবেছিস সামান্য দুটো ভাড়াটে গুন্ডাকে টপকে এখানে আসতে পেরেছিস মানেই ভোরকে নিয়ে পালাতে পারবে? এতই কি সহজ? এই যে দেখ, অঝোলা ভরে যে পিচ্ছিটার কবরে মাটি দিয়েছি, মাটির সেই গন্ধটাও এখনও হাতে লেগে আছে। এত সহজে কি সেই গন্ধটা চলে যাবে? এত সহজে কি করে মাফ করব তোকে? আমার বোনের খুনিকে মাফ করলে বোনটার সামনে কি মুখ নিয়ে দাঁড়াবো বল? তাসমিদ কিছুটা দূরত্ব রেখে রোদের দিকে পিস্তল তাক করে ট্রিগারে আঙুল বসিয়েছে। এমন সময় আরও দুজন লোক রুমে ঢুকলো। লোক দুজন তাসমিদের ভাড়া করা গুন্ডা। তাসমিদের রক্তাক্ত চেহারা আর হাতে পিস্তল দেখে কিছুটা ভড়কে গেল লোক দুটো। তাসমিদ ওদের দিকে তাকিয়ে কিছু একটা ইশারা করতে একজন ভোরকে টেনে রোদের কাছ থেকে সরিয়ে আনলো। অন্যজন রোদকে শক্ত করে জাপটে ধরে রাখার চেষ্টা করলো। লোকগুলো পিছন থেকে আসায় রোদ খেয়াল করেনি। ভোরকে টেনে সরিয়ে নিতেই রোদ টের পেল লোক দুটো উপস্থিতি। ততক্ষণে অন্যজনও রোদকে আটকে রাখার চেষ্টা করেও ততটা সফল হচ্ছে না। রোদ লোকটাকে উল্টো ফ্লোরে ছুঁড়ে ফেলতেই তাসমিদের পিস্তলটা গর্জে উঠল। ভোর ভয় পেয়ে চোখ বুজে নিল। রোদও আর চমকে গেল গুলির শব্দে। তাসমিদ যে বাতাসে ফায়ারিং করে ওকে সতর্ক করে দেওয়ার চেষ্টা করছে সেটা বুঝতে সমস্যা হলো না রোদের। চালাকি করার চেষ্টা করলে পরের গুলিটা ভোরের গায়ে গিয়ে লাগবে। রোদ, আশা করি সেটা তুই চাইবি না। ভোরকে যেতে দে তাসমিদ, আর তোর এই লোককে বল ভোরকে ছাড়তে, নইলে আমি ওর একটা হাড়ও আস্ত রাখবো না। হা হা হা, আগে নিজেকে তো বাঁচা, তারপর না হয় ভোরকে নিয়ে ভাবিস। একটুও চালাকি করার চেষ্টা করলে। রোদকে কথাগুলো বলতে বলতেই তাসমিদ হঠাৎ করে থমকে গেল। খটখট করে বেশ অনেকের এদিকে আসার আওয়াজ পাওয়া যাচ্ছে। এই জনশূন্য ফ্যাক্টরিতে এত রাতে কি আসতে পারে কথাটা ভাবতে ভাবতে রুমটা ভরে গেল সাদা শার্ট কালো প্যান্ট পরার লোকে।
লোকগুলোর দিকে পিস্তল তাক করা মাত্রই ঘরভর্তি সবগুলো লোক চোখের নিমিষে তাসমিদের দিকে পিস্তল তাক করলো। আর ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটলো যে তাসমিদ অবাক হওয়ার বোধ হয় সময় পেল না। রোদ একবার তাসমিদের দিকে তাকিয়ে ভোরকে ধরে রাখা লোকটার নাক বরাবর ঘুষি দিল। লোকটা ছিটকে কিছুটা দূরে গিয়ে পড়তেই কেউ একজন এসে গুন্ডা দুজনকে টানতে টানতে রুমের বাইরে নিয়ে চলল। তাসমিদ থতমত খেয়ে শুধু ঘটনাটা দেখছে, কিছু যে বলবে সেই ক্ষমতাও যেন তার নেই। রোদ সেটা দেখে একটু হেসে তাসমিদের দিকে এগিয়ে এসে তাসমিদের হাতটাও নামিয়ে দিল। আমার ভোরের দিকে চোখ তুলে তাকানোর শাস্তিটা কী হতে পারে সেটা কল্পনা করতে পারলে কখনো এই কাজটা করার সাহস তুমি পেতে না মিস্টার তাসমিদ। কিন্তু তোমাকে কিছু করব না আমি। রশ্মির ব্যাপারটায় আমি নিজেও দুঃখিত। একদম ন্যাকামা করবি না রোদ। এতগুলো লোক নিয়ে এসে কি ভেবেছিস জিতে গেছিস তুই? তোর এই লোকেরা কয়দিন আটকে রাখবে তো আমাকে? 1 দিন, 10 দিন, 1 বছর, 10 বছর, তারপর? এক না একদিন আমি আবার তোর সামনে এসে দাঁড়াবো। সেদিন আর কথা হবে না, সোজা গুলি হবে তোর কপাল বরাবর। সেটা না হয় সময়ই বলে দেবে। আপাতত ভোরকে কিডন্যাপিং করার জন্য কয়দিন জেলের বাতাস খেয়ে এসো। সাথে বাল্যবিবাহের একটা কেস ফাইল করব আমি এই লোকটার বিরুদ্ধে। দরজার দিক থেকে একটু ভারী একটা কণ্ঠস্বর শুনে রোদ আর তাসমিদ দুজনেই তাকিয়ে বয়স্ক কাজী সাহেবকে দেখতে পেল। কাজী সাহেব এগিয়ে এসে ভোরের সামনে এসে দাঁড়ালেন। আপনি ঠিক আছেন মামুনি? জি। আপনার বয়সী আমার একজন মেয়ে আছে। আপনার মুখটা দেখে মনে হলো যেন আমার মেয়েই কোনো বিপদের মধ্যে আছে। এই ছেলেটা যে জোর করে মেয়েটাকে আটকে রেখে বিয়ে করতে চাইছিল সেটা বুঝতে আমার দেরি হয়নি। মেয়ের 18 বছর পূর্ণ হয়নি এই মর্মে আমি বাদী হয়ে মামলা করব এই লোকের বিরুদ্ধে। আমি পুলিশে খবর দিয়ে এসেছি। অবশ্য আপনারা এসে পড়ায় ভালোই হয়েছে। রোদ কাজী সাহেবকে সালাম দিয়ে সাদা পোশাক পরা লোকগুলোর দিকে তাকালো। এই লোকটাকে গ্রেপ্তার করার মতো যথেষ্ট প্রমাণ আশা করি আপনারা পেয়েছেন। আমি এখন ভোরকে নিয়ে ফিরতে পারি? খবরদার কেউ এক পাও সামনে আসবে না, আমি গুলি চালিয়ে দেব। তাসমিদ সুযোগ পেয়ে হাতের পিস্তলটা রোদের দিকে উঁচিয়ে ধরতেই পেছন থেকে কেউ একজন তাসমিদের হাত থেকে পিস্তলটা কেড়ে নিল। সাদা পোশাক পরা লোকগুলো তাসমিদের হাতে হ্যান্ডকাপ লাগিয়ে টানতে টানতে নিয়ে যাওয়ার সময়ও লোকটা চিৎকার করে কিছু বলছিল। সেদিকে পাত্তা দিল না রোদ। সালাম জানিয়ে কাজী সাহেবের সাথে হ্যান্ডশেক করলো। ততক্ষণে মেঘও এসে পৌঁছেছে পরিত্যক্ত ফ্যাক্টরিটায়। সবার সাথে টুকটাক কথা সেরে সবাইকে বিদায় দিয়ে ভোরের দিকে তাকালো রোদ। চলবে, গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে।